তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেশের অনেক বড় একটি পত্রিকা অফিসের মালিককে পত্রিকা অফিসেই সবার সামনে কুপিয়ে হত্যা করা হয়। খুনিও ধরা পড়ে। এরপর ওই মালিকের বন্ধু যখন অফিসের দায়িত্ব নেয়, তখন সে বুঝতে পারে এই খুনের পেছনে রয়েছে গভীর এক রহস্য। তাই সে তদন্ত করতে শুরু করে এবং তার সেই তদন্তে বেরিয়ে আসে একটি ভয়ঙ্কর খুনি চক্রের নাম, যে চক্রটি মানুষের মানসিক অবস্থাকে কাজে লাগিয়ে খুন করাচ্ছে। কিন্তু কে এই চক্রের মাস্টার মাইন্ড এবং সে কিভাবে এই কাজগুলো করাচ্ছে তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। কথা বলছি 2023 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া রাত্থা মুভিটির, যার অর্থ রক্ত। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভি শুরুটা হয় চেন্নাই। মারি নামের একটি ছেলে বারে বসে মদ খাচ্ছে। একটু পরেই মারি হাতে একটি পত্রিকা নিয়ে পাশের বানাম নামের দৈনিক পত্রিকা অফিসে যায়। মারি রিসিপশনে বলে সে তাদের মালিকের সাথে দেখা করতে চায়। ওই অফিসের মালিকের নাম আর্সেলান। আর্সেলানকে দেখা যায় ক্রাইম রিপোর্টার মাধুর সাথে কথা বলছে। মাধু বলে, আমরা অ্যাক্টর অমৃত সেলভামকে নিয়ে যে আর্টিকেল লিখেছিলাম তাতে ব্যাপক সাড়া পেয়েছি। সাথে তার ফ্যানেরা আমাদেরকে অনেক হুমকির মেসেজও দিচ্ছে। এখন কি আরেকটি ফলো আপ আর্টিকেল লিখবো? আর্সেলান বলে, অবশ্যই, আমাদের কাছে প্রমাণ আছে। আর্সেলান দেখে মারির রিসিপশনে ঝামেলা করছে। আর্সেলান যখন মারিকে আলাদা করে নিয়ে বোঝানোর চেষ্টা করে, মারি শুধু প্রশ্ন করে, তুমি কি আর্সেলান? আর্সেলান হ্যাঁ বললে মারি একটি ছুরি বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকে। এগিয়ে আসার সাহস কারোই হয় না। মারি সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার আইডল অমৃত সেলভামকে নিয়ে খারাপ কিছু বললে সবার পরিণাম এমনই হবে। এরই মধ্যে সিকিউরিটি এসে মারিকে ধরে ফেলে। মারি বলে, আমার মতো আরো অনেক ফ্যান আছে যারা মরতেও পারে, মারতেও পারে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স ও পুলিশ চলে আসে। ডাক্তার জানায় আর্সেলান মারা গেছে। পুলিশ মারিকে ধরে নিয়ে যায়। সেখানে আমরা একটি লোককেও দেখতে পাই। লোকটিকে মনে রাখবেন। এরপর আমরা কলকাতায় চলে আসি। ইনি হলেন কুমার, আর এ হলো কুমারের মেয়ে আরু। এখানে তাদের আর কেউ নেই। কুমার প্রতিদিন মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে তার কাজে যায়। কুমার একটি ঘোড়ার পালে ঘোড়ার দেখাশোনা করে। আরো স্কুল থেকে আসার আগেই কুমার বাসায় চলে আসে। এভাবেই তাদের জীবন চলতে থাকে। হঠাৎ একদিন তাদের বাসায় এক অতিথি আসে। উনার নাম পান্ডিয়ান। কুমার ওনাকে দেখা মাত্রই বাবা বলে ডেকে ওঠে। আসলে কুমার ছোটবেলায় তার মা বাবাকে হারায়, তখন পান্ডিয়ানই তাকে বড় করে তোলে। এখানে আমরা আরো জানতে পারি পান্ডিয়ান হলো আর্সেলানের বাবা। আরো ঘুমিয়ে পড়ার পর পান্ডিয়ান কাঁদতে কাঁদতে কুমারকে আর্সেলানের কথা বলে। পান্ডিয়ান কুমারকে বিস্তারিত জানিয়ে বলে, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। পুরো ইন্ডিয়াতে তোমার চাইতে বড় কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নেই। এভাবে নিজেকে সরিয়ে রেখে কেন জীবনটাকে নষ্ট করছো? অফিসের চিফ এডিটরের কেবিন এখনো তোমার জন্য বন্ধ হয়ে পড়ে আছে। তুমি ফেরত আসলে আমি শুধু একজন ভালো এডিটরই নয়, নিজের পরিবারকেও পাবো। কুমার বলে, আপনি যে জার্নালিস্টকে জানতেন সে মারা গেছে। এখন আমি অ্যালকোহলিক হয়ে নিজের গিল্টিকে বোলানোর চেষ্টা করছি। কুমার ঠিক কিসের জন্য গিল্টি ফিল করে তা আমরা সামনে গিয়ে জানতে পারবো। পান্ডিয়ান বলে, এভাবে মেয়েকে বড় করবে কিভাবে? অন্তত মেয়ের কথা ভেবে চেন্নাই ফেরত আসো। আমি এইসব তোমার বাবা হয়ে বলছি, পুরাতন বস হয়ে নয়। কুমারের সাথে কথা বলে রাতেই পান্ডিয়ান ফিরে যায়। এরপর আমরা আরেকটি চরিত্রের সাথে পরিচিত হই। এর নাম সঙ্গীতা। তাকে তার মেয়ে সিন্দুর স্কুল থেকে ডাকা হয়েছে। প্রিন্সিপাল সঙ্গীতাকে বলে, আপনার মেয়ের পড়ালেখায় কোনো মনোযোগী নেই, তাই তাকে আর এই স্কুলে রাখা যাবে না। সঙ্গীতা বলে, সিন্দুর ছোটবেলা থেকেই সমস্যা আছে, ওকে একটু এক্সট্রা কেয়ার করলেই ঠিক হয়ে যাবে। প্রিন্সিপাল বলে, দেখুন, আপনি ডিভোর্সি জেনেও সিন্ধুকে এই স্কুলে ভর্তি করিয়েছি, এটাই অনেক। এমনিতেও অন্যান্য প্যারেন্টসরাও চাপ দিচ্ছে। এমন চাইল্ডদের জন্য তো আলাদা স্কুলই রয়েছে, সেখানে কেন ভর্তি করাচ্ছেন না? এতে সঙ্গীতা একটু রেগে যায় এবং প্রিন্সিপালকে বকাঝকা করে মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে কুমার আর্সেলানের সাথে তার ছবিগুলো দেখে ইমোশনাল হয়ে বেশি বেশি মদ খেতে থাকে। এরই মধ্যে আরও আসার সময় হয়ে যায়। কুমার আরুকে আনতে গেলে আরো বায়না করে কোলে উঠবে। কুমার এমনিতেই তাল রেখে হাঁটতে পারছিল না, তবুও মেয়ের বায়নায় তাকে কুলে নেয়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পা পিছলে বাবা মেয়ে পড়ে যায়। আরও সাথে সাথেই বেহুশ হয়ে পড়ে। আশেপাশের লোকেরা দ্রুত সেখানে এসে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। কুমারের জ্ঞান ফিরলে কুমার বারবার আরুকে খুঁজতে থাকে। ডাক্তার আরুকে কুমারের কাছে নিয়ে এসে বলে, তোমার রক্তে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল রয়েছে। তুমি ছাড়া যেহেতু মেয়েটির আর কেউ নেই, তাই সাবধান হয়ে যাও। এরপর কুমার আরুর কথা ভেবে পান্ডিয়ানকে ফোন করে বলে, বাবা আমি আসছি। এরপর চেন্নাইয়ে এসে কুমার পান্ডিয়ানকে বলে, আমি এখনো প্রস্তুত নই, তাই প্রথমে অল্প অল্প করে শুরু করব, আর এখনই কাউকে আমার আসল পরিচয় দেওয়ার দরকার নেই। কুমার আসা মাত্রই আমরা দেখি ওই লোকটি অফিসের সামনে দাঁড়িয়ে আছে। কুমারের কথা মতো পান্ডিয়ান মাধুকে ডেকে কুমারের সাথে পরিচয় করিয়ে দেয়, আর বলে, এ আমার আত্মীয়, জার্নালিস্ট হতে চায়। প্রথমে ছোট ছোট কাজ দাও আর তোমার পাশের একটি ডেস্কে বসাও। মাধু তার ডেস্কে এক রিপোর্টারকে বলে, তামিলনাড়ুর সবচেয়ে বড় মাসালা কোম্পানির মালিক দিনের আলোয় সবার সামনে খুন হয়েছে, আর এই নিউজটাকেও তুমি ঠিকমতো উপস্থাপন করতে পারোনি। মাধু তাকে নিউজটি ঠিকমতো উপস্থাপন করতে বলে। পাশাপাশি কুমারকে একটি পেপার দিয়ে বলে আজকের মধ্যে ইংলিশ থেকে তামিলে ট্রান্সলেট করে দিতে। কুমার যখন তার ডেস্কে বসেছিল তখন আরিবু নামের এক রিপোর্টার তাকে চিনে ফেলে। আরিবু বলে, আপনি রঞ্জিত কুমার না?
কুমার আরিবুকে একটু পাশে নিয়ে যায়। আরিবু বলে, স্যার, আপনার বই পড়েই আমি জার্নালিস্ট হয়েছি। আমি আপনার অনেক বড় ফ্যান, কিন্তু আপনি এভাবে সাধারণ রিপোর্টারের ডেস্কে কি করছেন? কুমার বলে, আমি পরে তোমাকে সবকিছু বলবো। আরিবু বলে, তার মানে আন্ডার কভার? আপনি চিন্তা করবেন না স্যার। আরিবুকে সামলে কুমার ডেস্কে বসে সময় গুনতে থাকে কখন অফিস টাইম শেষ হবে। অবশেষে বিকেল হয়ে যায়। মাধু সবার কাজের ডিটেলস নিচ্ছে। কুমারকে দেখে প্রশ্ন করে, তার কাজের কি খবর? কুমার বলে, আজকের মধ্যেই হয়ে যাবে। মাধু বলে, প্রথম দিন একটি কাজ দিয়েছি, সেটিও কমপ্লিট না করে এখন বাহানা করছেন? এটা আপনার বাবার অফিস না। মাধু প্রশ্ন করে, এখানে আসার আগে আপনি কি কাজ করতেন? কুমার বলে, আমি ঘোড়ার দেখাশোনা করতাম। এটা শুনে মাধু তো হতবাক হয়ে যায়। অফিস থেকে বেরিয়েই কুমার পাশের বারে যায়। কুমার একটি বোতল অর্ডার করে এবং তার পাশে থাকা লোকটির সাথে শেয়ারও করে। সেখানে আমরা আবার ওই লোকটিকে দেখি। আসলে লোকটি কুমারকে ফলো করছিল। পরের দিনও মাধু কুমারের কাছ থেকে কাজের অগ্রগতি না পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে বলে। মাধু বলে, মিত্রা মন্দির স্কুলের অ্যানুয়াল ডে ফাংশনে তারা একটি প্রেস রিলিজ এনভেলপ দেবে, সেটা নিয়ে আসুন, আর সাথে একজন ফটোগ্রাফারকেও নিয়ে যাবেন। কথা মতো কুমার আনন্দ নামের এক ফটোগ্রাফারকে নিয়ে স্কুলে যায়। কুমার সেখানে আর্সেলানের স্ত্রী কীর্তিকে দেখতে পায়। আনন্দ জানায় কীর্তি এখানে টিচার। কুমার খেয়াল করে যে একটি কল আসার পর কীর্তি স্কুল থেকে বেরিয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে থাকা কারোর সাথে কথা বলছে। কুমার দেখে কীর্তি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছে এবং একটু পর ওই গাড়ি করে সেখান থেকে চলে যায়। কুমার ফিরে এসে একইভাবে দিন কাটাতে থাকে। সে তার অতীতের কথা মনে করতে থাকে আর মদ খেয়ে খেয়ে তা ভোলানোর চেষ্টা করতে থাকে। এদিকে আরো এখন পান্ডিয়ানের বাসায় তাদের সাথে থাকে। এরপর আমরা আবার সঙ্গীতাকে দেখি। সঙ্গীতার SSR ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি এজেন্সি রয়েছে। তার এই এজেন্সিতে নিশা ও মার্লিন নামের দুজন কাজ করে। অন্যদিকে বানাম অফিসে কিছু লোক এসে মাধুকে বলে, আপনি স্বামী প্রাবানন্দের নামে লিখেছেন যে উনি নাকি মেয়েদের সেক্সুয়ালি হ্যারাস্ট করে। এমন মিথ্যাচার আমরা মানি না। মাধু বলে, আমাদের কাছে প্রমাণ আছে, তাই আমরা লিখেছি। তারা বলে, দেখি কি প্রমাণ আছে আপনার কাছে। পাশের একজন মাধুকে বলে, ম্যাডাম, বড় ঝামেলা, আগে পান্ডিয়ান স্যারকে জানান। এরপর মাধু পান্ডিয়ানকে ফোন করে সেখানের ব্যাপারে জানায়। পান্ডিয়ান বলে, যদি সেখানে কুমার থাকে তাহলে তাকে গিয়ে ব্যাপারটা জানাও, আর সে যা বলে তাই ফলো করো। তখনই কুমার সেখানে এসে মাধুর কাছে জানতে চায় সোর্স কি। মাধু একটু অবাক হয়ে বলে, আমাদের এক রিপোর্টার পুলিশ কমপ্লেন্টের একটি কপি পেয়েছিল। কুমার জানতে চায় আরো কিছু আছে। মাধু না বললে কুমার ওই লোকদেরকে গিয়ে সরি বলে আর বলে তারা লেখাটি তুলে নেবে। লোকগুলো চলে যাওয়ার পর মাধু কুমারের কাছে কারণ জানতে চাইলে কুমার বলে, কেউ বদনাম করার জন্য পুলিশে কমপ্লেন করতে পারে। এটার উপর ভিত্তি করে আর্টিকেল লেখা যায় না। তোমাকে অন্তত একজন ভিকটিম নয়তো তার পরিবার ও আত্মীয় স্বজনদের বয়ান নিতে হবে। একটি কমপ্লেন্ট পুলিশের জন্য যথেষ্ট, জার্নালিস্টের জন্য নয়। এরপর কুমার অফিস থেকে বেরিয়ে ওই বারে যায়। আজ কুমার তার সাথে লোকটিকে পুরো একটি বোতলই কিনে দেয়। একটু পর আরিবু এসে বলে, মাধুর মুখটা একদম চুপসে গেছে। কুমার বলে, মাধু অনেক বড় একজন জার্নালিস্ট হবে, তার মতো জার্নালিস্টের প্রয়োজন রয়েছে। তখনই পাশের টেবিলের কয়েকজন ঝামেলা শুরু করে। আরিবু ওয়েটার প্রাভার কাছে জানতে চায় কি হয়েছে। প্রাভা বলে, আর বলবেন না স্যার, এরা এক একজন মদ খেয়ে ঝামেলা করে আর ফল আমাদের ভুগতে হয়। এই তো কিছুদিন আগে দুজন বসে মদ খাচ্ছিল, হঠাৎ একজন ছুরি নিয়ে পাশের পত্রিকা অফিসে গিয়ে সেখানের মালিককে মেরে ফেলে। আরিবু বলে, স্যার আর্সেলান স্যারের কথা বলছে। এরপর আরিবু চলে গেলে বৃদ্ধ লোকটি প্রাভার দিকে ইশারা করে। তার মানে বৃদ্ধ লোকটি কুমারের সোর্সের কাজ করছে। কুমার প্রাভাকে ডেকে তার সাথে কথা বলতে থাকে। তবে ঠিক কি কথা হয়েছে তা আমরা পরে জানতে পারবো। এরপর কুমার পান্ডিয়ান আর আরকের সাথে নিয়ে কীর্তির বাসায় যায়। কুমার খেয়াল করে যে কীর্তি বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। কীর্তি সবার জন্য চা নিয়ে আসলে একটি কাপ তার হাত থেকে পড়ে যায়। এতে কীর্তি অনেকটা নার্ভাস হয়ে পড়ে এবং জানালার দিকে তাকাতে থাকে। কুমারের সন্দেহ হলে কুমার ওয়াশরুমের বাহানা করে কীর্তির রুমে যায়। সেখানে কুমার একজোড়া লেদারের শো দেখতে পায়। জেনারেলি এটা এখানে থাকার কথা না। কুমারের সন্দেহ হলেও সে কিছু বলে না। ফেরত আসার সময় কুমার পান্ডিয়ানের সাথে কীর্তি নার্ভাসের ব্যাপারে বলে। পান্ডিয়ান বলে, নিজ চোখের সামনে ভালোবাসার মানুষকে মেরে ফেলতে দেখেছে, একটু সময় তো লাগবেই। পরের দিন কুমার আর পান্ডিয়ান যখন অফিসে বসে কথা বলছিল তখন মাধু এসে বলে, কুমারের কথা মতো একটি ভিকটিমের পরিবার স্বামী প্রাবানন্দের বিরুদ্ধে বয়ান দিতে রাজি হয়েছে, সাথে ছবি, স্ক্রিনশট সবকিছু দেবে। কুমারের সম্মতিতে পান্ডিয়ান মধুকে স্টোরি লিখতে বলে। মাধু আর নিজের মাঝে না রাখতে পেরে বলে, উনি যখন প্রথম এসেছিলেন তখন আপনি বলেছিলেন আমি ওনাকে কাজ শিখাতাম। এখন আমি বেশ বুঝতে পারছি উনি এই কাজ অনেক ভালো করেই জানেন, আর আপনিও ওনাকে অনেক ভরসা করেন। তাহলে কি আপনি আমার জায়গায় ওনাকে দিতে চাইছেন? তখনই কুমার মাধুকে সরি বলে। কুমার আরো বলে, আমিও একসময় জার্নালিস্ট ছিলাম। একটি দুর্ঘটনার কারণে আমি জার্নালিজম ছেড়ে অ্যালকোহলিক হয়ে পড়ি। পান্ডিয়ান স্যার আমার মেন্টর ছিলেন, উনার কথাই আমি আবার ফেরত এসেছি। নতুন করে শুরু করতে চাইছি বলেই উনি তোমাদেরকে কিছুই বলেননি, আর আমি তোমার জায়গা নিতে আসিনি। এরপর মাধু সেখান থেকে চলে যায়। কুমার পান্ডিয়ানকে প্রশ্ন করে, আর্সেনালের খুনে কারো উপর তার সন্দেহ হয় কি?
এর মধ্যে খুনের তদন্তকারী ডিসিপি বিমল চলে আসে। খুনিকে আজ আদালতে তোলা হবে, তাই পান্ডিয়ানের স্বাক্ষর লাগবে। কুমার বিমলকে প্রশ্ন করে আর্সেলানের খুনে কারো উপর তার সন্দেহ হয় কি। বিমল বলে, কি বলছেন? আই উইটনেস সবাই তো আপনাদের অফিসের, তার উপরে সিসিটিভি ফুটেজও রয়েছে। খুনি অমৃত সিলভামের হার্ডকোর ফ্যান ছিল। পত্রিকার একটি আর্টিকেলে রেগে গিয়ে আর্সেলানকে খুন করে। কুমার বলে, আমার মনে হচ্ছে এখানে তদন্তের কিছু একটা মিসিং। বিমল বলে, চাইলে আপনি সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। পরের সিনে আমরা দেখি কাঞ্চিপুরামের কালেক্টর একটি রাস্তা দর্শনে এসেছে। হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি ছেলে সুযোগ বুঝে লাথি মেরে কালেক্টরকে চলন্ত গাড়ির সামনে ফেলে হত্যা করে। সাথে সাথে পুলিশ ছেলেটিকে ধরে ফেলে। এদিকে বানাম অফিসে কুমার আরিবুর মাধ্যমে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে। কুমার ফুটেজ দেখতে দেখতে বাহিরে আসলে একজন এসে মাধুকে বলে, কাঞ্চিপুরামের কালেক্টরকে কেউ খুন করেছে। মাধু বলে, কিছুদিন আগে না তার বালুর স্মাগলিং আটকানোর একটি নিউজ করেছিলাম আমরা। ছেলেটি বলে, ধর্মীয় বিদ্বেষ নিয়ে একটি ছেলে সবার সামনেই তাকে ট্রাক চাপা দিয়ে খুন করেছে। মাধু তাকে বলে সেখানে গিয়ে সকল তথ্য কালেক্ট করতে, কালকে এই নিউজ পাবলিশ করতেই হবে। এরপরই সোয়ামীর নামে আবার আর্টিকেল লেখায় সোয়ামীর লোকেরা অফিসে এসে ভাঙচুর করতে থাকে। এরপর মাধুকে বলে, আপনি আগের আর্টিকেল না তুলে আবার নতুন করে একটা আর্টিকেল লিখেছেন। মাধু বলে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, তাই লিখেছি, আর আপনারা এখান থেকে না গেলে আমি পুলিশ ডাকবো। তখনই একজন মাধুকে মারতে আসলে কুমার এসে তাকে বাধা দেয়। এরপর কুমার এক হাতেই সোয়ামীর লোকদেরকে মেরে অফিস থেকে বের করে দেয়। সিন চলে আসে রাতে। হঠাৎ কুমারের ঘুম ভাঙতেই কুমার বৃষ্টিতে ভিজে অফিসে চলে আসে এবং লাইব্রেরিতে বসে কিছু ভাবতে থাকে। হঠাৎ এত রাতে কুমারকে অফিসে আসতে দেখে সিকিউরিটি গার্ড পান্ডিয়ানকে ফোন করে জানতে চায় কি করবে। পান্ডিয়ান বলে কুমারকে তার মতোই যেন থাকতে দেয়। এদিকে কুমার মাধুর ল্যাপটপটি নিয়ে এসে সারা রাত কি যেন গবেষণা করতে থাকে। সকালে মাধু এসে জানতে চায় এখানে কি হচ্ছে। তখন কুমার বলে, মাধু, আমার তোমার সাহায্যের প্রয়োজন। একটা বড় স্টোরি রিভিল হতে যাচ্ছে, আমি ডিটেলস পরে বুঝিয়ে দেব। আপাতত কালেক্টরের খুনের সকল ডিটেলস এবং গত 5 বছরে তামিলনাড়ুতে যত খুন হয়েছে সকলের পুরো ডিটেলস 2 ঘন্টার মাঝে রেডি করে দাও। কুমার আরিবুকেও বলে মাধুকে সাহায্য করতে। এরপর আরিবু ও মাধু তাদের টিম নিয়ে সকল তথ্য জোগাড় করতে থাকে। এর মাঝে কুমার আর্সেলানের খুনের ডিটেলসও চায়। মাধু কিছুতেই বুঝতে পারছে না যে কুমার এসব ডিটেলস দিয়ে কি করছে, আর আর্সেলানের খুনে তো সবকিছুই ক্লিয়ার, তাও কেন কুমার সেসব ডিটেলস চাইছে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন পান্ডিয়ান অফিসে আসলে মাধু জানতে চায় এই লোকটি কে। পান্ডিয়ান বলে, এবার সময় হয়ে গেছে সবকিছু বলার। ও একজন বিশ্ববিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। ওয়াশিংটন পোস্ট থেকে রয়টার্স পর্যন্ত অনেক বড় বড় নিউজ অফিসের জন্য সে স্টোরি বেক করেছে। ইন্ডিয়া দি ভিশন অ্যান্ড থ্রেডস তার লেখা একটি বিখ্যাত বই। তুমিও নিশ্চয়ই সেটা পড়েছ। বইয়ের নাম শুনেই মাধু চমকে বলে, উনি কি রঞ্জিত কুমার? উনি এখানে এভাবে কি করছেন? পান্ডিয়ান বলে, কুমার ও তার স্ত্রী আন্নাপুরানি ভালোবেসে বিয়ে করেছিল। একবার এক নিউজের জন্য কুমারকে তিব্বত বর্ডারে যেতে হয়। আন্নাপুরানি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। কুমার ফেরত আসার আগেই আন্নাপুরানির প্রিমেচিওর পেন উঠে। তার সাথে তখন কেউ না থাকায় সময় মতো তাকে হাসপাতালে নেওয়া হয়নি, আর সময় মতো হাসপাতালে না নেওয়ার কারণে আন্নাপুরানি মারা যায়। কিন্তু তাদের সন্তান আরও বেঁচে যায়। কুমার যদি তার সাথে থাকতো তাহলে আন্নাপুরানি বেঁচে থাকতো, আর আরও আজ মা ছাড়া হতো না। ব্যাস এই গিলটি কুমারকে জাকড়ে ধরে বসে, আর কুমার অ্যালকোহলিক হয়ে পড়ে। কুমার সবকিছু ছেড়ে এখান থেকে চলে যায়। এরপর আমার প্রায় 6 বছর সময় লাগে তাকে খুঁজে বের করতে। আমি তাকে জোর করে এখানে চেন্নাই নিয়ে আসি। এদিকে কুমার কাজ চালিয়ে যাচ্ছে। হঠাৎ কি মনে করে কুমার অফিসের গেটে এসে স্মোক করতে থাকে। আমরা দেখি ওই লোকটি এখনো গেটের সামনে দাঁড়িয়ে। কুমারকে আচমকা দেখে লোকটি একটু ভেবাচাকা খেয়ে যায়। অবশেষে আরো 2 দিন পর এক মিটিংয়ে কুমার সবাইকে তার কাজের সম্পর্কে বলতে থাকে। কুমার বলে, আমার কর্মকাণ্ড আপনাদের কাছে আজব মনে হতে পারে, কিন্তু এখন আমি ক্লিয়ার। প্রথমে আসি কালেক্টরের খুনে। খুনি ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার কারণে কালেক্টরকে মেরেছে। তার বয়ানেও রয়েছে যে সে ধর্মীয় বিশ্বাসের জন্য কাউকে মারতেও পারে, নিজেও মরতে পারে। কুমার বলে, আপনারা কি এর কথার কোনো সিমিলারিটি পেয়েছেন? এরপর কুমার আর্সেলানের খুনের ভিডিও চালায়। সেখানে মারি বলেছিল তার আইডল অমৃত সিলভামের জন্য সে কাউকে মারতেও পারে, নিজেও মরতে পারে। কুমার বলে, আর্সেলান ও কালেক্টরের খুনি একই বয়সের, তাদের পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা, কর্মকাণ্ডও প্রায় একই। তারা কেউ খুন করে পালানোর চেষ্টা করেনি। তাদের বয়ানও এক, একজন আইডলের জন্য আরেকজন ধর্মীয় বিশ্বাসের জন্য খুন করেছে। কুমার বলে, 2টা কেসে এমন মিল থাকলে সেটা কোইন্সিডেন্স, কিন্তু আমি এমন মিল আরও একটি কেসেও পেয়েছি, যার ফলে এটা আমার নজরে আসে। মনে আছে আমি যেদিন অফিসে এসেছিলাম সেদিন আপনারা মাসালা কোম্পানির মালিকের খুনের নিউজ করেছিলেন? সেখানেও আমি এমন মিল পেয়েছি। খুনি স্পটেই স্যারেন্ডার করেছিল। যদি কেউ স্পটে স্যারেন্ডার বা অ্যারেস্ট হয় তাহলে সে আর কোনো উকিল নিতে পারে না এবং তার কোনো জামিনও হয় না। গত 3 মাসে এখানে মোট 3টি খুন হয়েছে। কুমার এদের নাম দেয় হেড ক্রাইম। কুমার বলে, হেড মার্ডারদের প্রধান অস্ত্রই হলো ঘৃণা।
কুমার বুঝিয়ে বলে, সমাজে অনেকেই অনেককে ঘৃণা করে। যেমন এক জাতের মানুষ অন্য জাতকে, এক ধর্মের মানুষ অন্য ধর্মকে, আবার এক সেলিব্রিটির ফ্যান অন্য সেলিব্রিটির ফ্যানকে। ঘৃণা আমাদের সবার মাঝেই রয়েছে, শুধু একটু তেল হাওয়া দিলেই সেটা জ্বলে ওঠে, যার ফলে তারা খুনও করতে পারে। একজন বলে, এমন ঘটনা তো সমাজে যুগ যুগ ধরেই ঘটে চলেছে। কুমার বলে, তা ঠিক, কিন্তু কোন মাত্রায়? 2012 সালের আগে বছরে 8-10টা খুন হতো, কিন্তু এরপর তা 130-40-এ উঠে গেছে। 2020 সালে শুধু তামিলনাড়ুতে এই সংখ্যা 158-তে গিয়ে থেমেছে। এটা তো অস্বাভাবিক। তার মানে কি এসবের পিছনে কোনো ব্যক্তি বা চক্র রয়েছে? এমনটা আমার শুধু কেসগুলো অ্যানালাইসিস করেই মনে হয়নি, তার পিছনে উপযুক্ত একটি কারণ রয়েছে। আমি যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে একজন আমাকে ফলো করছে, এমনকি এখনো সে অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে। এর কারণে আমার আর্সেলানের খুনকে সাধারণ মনে হয়নি। আর এই কারণে ওই দিন কুমার হঠাৎ গেটের সামনে গিয়ে স্মোক করেছিল। মাধব বলে ওঠে, আপনি এখানে আসবেন সেটা আমরা কি, এমনকি পান্ডিয়ান স্যার নিজেও জানতেন না। তাহলে ওই ব্যক্তি কিভাবে জানলো? তার মানে সে আপনার উপরে না, এই অফিসের উপর নজর রাখছিল। কুমার বলে, ঠিক, ওরা এই অফিসের উপরেই নজর রাখছিল, কারণ তারা ভয়ে ছিল কেউ এসে আর্সেলানের খুনের উপর প্রশ্ন করবে। তাই আমি আসার পর আমার সাথে অফিসের ও আর্সেলানের সম্পর্কে খোঁজ নিয়ে তারা আমাকে ফলো করছে। কুমার বলে, আমরা এতদিন জানতাম যে আর্সেলানের খুনি ওই বারে বসে মদ খেয়েছিল। আমি সেখানের ওয়েটারের সাথে কথা বলে জানতে পারি ওই দিন মারি একজনের সাথে বসে মদ খেয়েছিল। সিন চলে আসে আর্সেলানের খুনের দিন রাতে। আমরা দেখি ওই দিন মারি ওই লোকটির সাথে বসে ড্রিঙ্ক করছিল। লোকটির নাম রাজেন্দ্র। আমরা সবাই জানি মারি আমৃত সেলভামের হার্ডকোর ফ্যান। তখন আর্সেলানের লেখা একটি আর্টিকেলের কারণে সেলভাম বেশ সমস্যায় ছিল। রাজেন্দ্র নিজেকেও সেলভামের একজন হার্ডকোর ফ্যান হিসেবে উপস্থাপন করে বলে, আর্সেলান আমাদের আইডল সেলভামের বিরুদ্ধে আরেকটি আর্টিকেল লিখছে, যেটা পাবলিশ হলে সেলভামের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। রাজেন্দ্র আরো অনেক কথা বলে মারির ব্রেন ওয়াশ করতে থাকে। রাজেন্দ্র বলে, মন চাইছে আর্সেলানকে গিয়ে মেরে ফেলতে, কিন্তু আমার তো আর সে বয়স নেই। এরপর রাজেন্দ্র একটি ছুরি দেখিয়ে বলে, আমি অস্ত্র সাথে নিয়ে ঘুরছি, তবুও তাকে মারতে পারছি না। রাজেন্দ্র মারির নেশাগ্রস্ত অবস্থা দেখে ওয়াশরুমের নামে সেখান থেকে চলে যায়। এরপরই মারি ওই ছুরিটি নিয়ে অফিসে ঢুকে আর্সেলানকে মেরে ফেলে। একজন বলে, তাহলে মারি এসব পুলিশকে কেন বলেনি? কুমার বলে, পুলিশ তার কাছ থেকে এসব জানতেই চায়নি। আরো বলে, মনে করেন ওই দিন আপনারা যা দেখেছিলেন সেটা আসলে আপনাদের যা দেখাতে চেয়েছিল তাই দেখেছেন, সহজ কথায় নাটক। পান্ডিয়ান বলে, নিজ চোখে দেখা সেটা মিথ্যা কিভাবে হবে? কুমার বলে, মারি যে খুনি তা সঠিক, কিন্তু একজন আছে যে মারিকে সেলভামের নামে ব্রেন ওয়াশ করে খুনটা করিয়েছে। কুমার তার নাম দেয় ইনফ্লুয়েন্সার। এখন কে বা কারা তাদের ব্যবহার করে এই কাজগুলো করছে তা যদি আমরা বের করতে পারি তাহলে সেটা হবে এই যাবৎকালের সেরা একটি স্টোরি। পান্ডিয়ান বলে, তাহলে কি সেলভাম আমাদের আর্টিকেলের উপর ক্ষিপ্ত হয়ে মারির ব্রেন ওয়াশ করে তাকে দিয়ে খুন করিয়েছে? কুমার বলে, আমি পুক্ত প্রমাণ ছাড়া এখনই কিছু বলতে পারবো না। আর্সেলানের মতো কালেক্টর আর মাসালা কোম্পানির মালিকেরও খুন হয়েছে, আমাদের খুঁজে বের করতে হবে সেখানেও কি খুনির ব্রেন ওয়াশ করা হয়েছিল। মাধব বলে, যে আপনাকে ফলো করছে সে যদি ইনফ্লুয়েন্সার হয়ে থাকে তাহলে তো তাকেই আমরা সহজেই ধরতে পারি। কুমার বলে, সে যদি কোনোভাবে বুঝে যায় যে আমরা তাকে সন্দেহ করেছি তাহলে সে পুরো নেটওয়ার্ককে সাবধান করে দিবে। এখন অন্য কোনো খুনে যদি ইনফ্লুয়েন্সার পাওয়া যায় তাহলে তাকে না বুঝতে দিয়ে আমাদের কাজ করতে হবে। একজন বলে, খুনি তো প্রতিদিন কত মানুষের সাথে কথা বলে চলাফেরা করে, এত বড় শহরে আমরা একজনকে কিভাবে খুঁজবো? কুমার বলে, এমন একই ঘটনা গ্রামেও ঘটেছে। শহরে সবাই অপরিচিত, কিন্তু গ্রামে সবাই পরিচিত। গ্রামে বাইরে থেকে কেউ ঢুকলে পুরো গ্রামে খবর চলে যায়, তাই আমাদের গ্রামে ফোকাস করতে হবে। কুমারের কথা মতো পান্ডিয়ান গ্রামে সংগঠিত সকল খুনের লিস্ট তৈরি করে সকল জার্নালিস্টকে কাজে লাগিয়ে দেয় ইনফ্লুয়েন্সারকে খুঁজে বের করার জন্য। একদিন বাসান্ত নামের এক রিপোর্টার কুমারকে জানায়, আমি কালেক্টরের খুনি মাদানের গ্রামে এসেছি। তার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারি মাদান খুনের কিছুদিন আগ থেকে এক দোকানদারের সাথে মিশতে থাকে। খুনের পরই ওই দোকানদারকে আর গ্রামে দেখা যায়নি। আমি খুঁজতে খুঁজতে ওই দোকানদারকে পেয়েছি। আমি কি এখন তার সাথে কথা বলবো? কুমার বলে, সাবধানে, সে যেন বুঝতে না পারে যে আমরা তাকে সন্দেহ করেছি। বাসান্ত কথা বলার পরেই দোকানদার রাজেন্দ্রকে ফোন করে বলে দেয় যে এক রিপোর্টার মাদানের ব্যাপারে খোঁজ করতে এসেছিল। আমি তাকে কিছু বলিনি, তবুও আমার অনেক ভয় করছে। রাজেন্দ্র তাকে তাদের সেফ হাউসে চলে যেতে বলে। পরের দিন পান্ডিয়ান কুমারের কাছে প্রোগ্রেস জানতে চায়। কুমার বলে, এখানে একই প্যাটার্নে অনেকগুলো খুন হয়েছে, এই সব কিছু একজনের দ্বারা তো করা সম্ভব না। তার মানে এখানে একটি চক্র কাজ করছে। সবগুলো হেড মার্ডারে আমরা শুধু খুনির মোটিভই দেখেছি। যেহেতু খুনগুলো দিনের আলোয় সবার সামনে হয়েছে এবং খুনির বয়ানও ক্লিয়ার, তাই পুলিশও আর গভীরে তদন্ত করেনি। যেমনটা কালেক্টরের খুনে। বালুর স্মাগলিং নিয়ে কালেক্টরের সেখানের এমএলএর সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এখন এমএলএ কালেক্টরকে এমনভাবে মারতে চায় যে তার নাম না আসে।
তাই সে ইনফ্লুয়েন্সার দিয়ে খুনির ব্রেন ওয়াশ করিয়ে খুনটা করিয়েছে। এখন আমাদের কাছে যে খুন করিয়েছে, খুনি এবং ইনফ্লুয়েন্সার রয়েছে, আমরা শুধু মিস করছি ওই চক্রটাকে যে তাদের সবাইকে একত্র করছে। আপাতত যে আমাকে ফলো করছে সেই আমাদের একমাত্র লিঙ্ক। আমাদের তাকে ফাঁদে ফেলে সকল তথ্য বের করে আনতে হবে। আর এখানে যার খুন হয়েছে তার সাথে যে খুনটি করেছে সেও ভিকটিম। এরপর সিন শিফট সঙ্গীতার বাসায়। আমরা দেখি রাজেন্দ্র সঙ্গীতার সাথে দেখা করতে এসেছে। রাজেন্দ্র সঙ্গীতাকে বলে, বানান পত্রিকার লোকেরা হাত ধুয়ে আমার পিছনে লেগেছে, এমনকি তারা কালেক্টরের খুনে আমাদের এজেন্ট অব্দি পৌঁছে গেছে। সাথে সাথে এই সঙ্গীতা একটি কাচের বোতল দিয়ে রাজেন্দ্রর গলা কেটে ফেলে। এখানে আমরা বুঝতে পারি যে সঙ্গীতাই হলো এই হেড মার্ডারের চক্রের প্রধান হোতা। পরের সিনে আমরা দেখি ডিআইজি জয়রাজ এক মন্ত্রীর সাথে দেখা করতে এসেছে। মন্ত্রী বলে, আমার পার্টির এক মেম্বারের মেয়ে আমার বাসায় কাজ করত, মেয়েটি দেখতে অনেক সুন্দর, তাই আমিও আর নিজেকে সামলাতে পারিনি। এখন সে বলছে সে নাকি প্রেগনেন্ট, তাকে বিয়ে করতে হবে। এখন যদি এই নিউজ বাইরে আসে তাহলে আমার রেপুটেশন চলে যাবে। জয়রাজ বলে, এটা কোনো ব্যাপার না, এখন উন্নত প্রযুক্তির যুগ, কাজও হয়ে যাবে আর আপনার নামও আসবে না। আপনি শুধু সুইস ব্যাংকে 2 কোটি টাকা ডিপোজিট করে দেন আর মেয়েটির ছবি ও ডিটেলস দিয়ে দেন, বাকি কাজ হয়ে যাবে। সিন চলে আসে সঙ্গীতার অফিসে। রাজেন্দ্রর ব্যাপারটা নিয়ে মার্লিন একটু আপসেট ছিল। সঙ্গীতা বলে, কি আর করা যাবে, ওই জার্নালিস্ট তার কাছে পৌঁছে গিয়েছিল আর আমাদের কাছে ব্যক্তির চাইতে টিম বড়। সঙ্গীতা আরো বলে, কুমারের কাছে একমাত্র ক্লু ছিল রাজেন্দ্র, এখন সে কখনোই আমাদের কাছে পৌঁছতে পারবে না। অন্যদিকে কুমাররা রাজেন্দ্রর বাসায় গিয়ে দেখে তালা মারা। প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারে রাজেন্দ্র 1 সপ্তাহ যাবৎ মিসিং। এরপর আমরা দেখি সঙ্গীতারা তাদের অফিসের দোতলায় একটি সার্ভার রুমে গিয়েছে। তারা ডিআইজি জয়রাজের কাছ থেকে নতুন কাজ পেয়ে তার প্রস্তুতি নিচ্ছে। পেমেন্ট রিসিভ হওয়ার পর তারা প্ল্যান বানাতে শুরু করে। নিশা বলে, মেয়েটির এলাকায় প্রায় জাতপাত নিয়ে ঝামেলা হয়, এই কথা মাথায় রেখে আমি আগে থেকেই কয়েকজন টার্গেট বাছাই করে রেখেছি, এদের মধ্যে যে বেশি যোগ্য হবে তাকে দিয়ে কাজ করা হবে। অন্যদিকে কুমার সবাইকে বলে, রাজেন্দ্রর বাড়ি থেকে ফেরত আসার সময় আমি জেলে গিয়েছিলাম। এমন প্যাটার্নে খুন করা খুনিদের সাথে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি যে চক্রটি কিভাবে পটেনশিয়াল কিলার বাছাই করে। তারা মানুষের সাইকোলজিক্যাল প্রোফাইলিং করে খুনি বাছাই করে। বাছাইয়ের পরে তারা খুনির সম্পূর্ণ একটি প্রোফাইল তৈরি করে, যারা জাতি, ধর্ম এবং কমের উপর গভীর বিশ্বাসী। আর এটা 10-15 বছর আগে হলে সম্ভবই হতো না। এখন সোশ্যাল মিডিয়ার কারণে সব সম্ভব। কেননা আমরা যখন যাই করি, আমাদের দুঃখ, কষ্ট, হাসি ঠাট্টা সবই সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। চক্রটি সেখান থেকে তথ্য নিয়ে সবাইকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে। তারপর যে বেশি যোগ্য হয় তাকে ইনফ্লুয়েন্সার দ্বারা ব্রেন ওয়াশ করিয়ে কাজ হাসিল করে নেয়। এদিকে সঙ্গীতারা প্রভু নামের এক ছেলেকে টার্গেট হিসেবে বেছে নেয় এবং প্রভুর কাছে তাদের এক এজেন্ট পলরাজকে পাঠায়। প্রভু একজন মেকানিক। পলরাজ প্রভুর কাছে গিয়ে নিজেকেও তার জাতের বলে উপস্থাপন করে। এরপর এক এক সময় এক এক জায়গায় দেখা করে তার সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। একদিন ওই মেয়েটিকে দেখিয়ে পলরাজ বলে, এই মেয়েটি অন্য এক জাতের ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে এখন প্রেগনেন্ট হয়েছে। এদের মতো মেয়েদের জন্যই আমাদের জাতের মাথা হেট হয়ে যাচ্ছে। এদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কিন্তু পলরাজ যখন ফাইনাল স্টেপে চলে আসে তখন প্রভু পিছে হটে, কারণ সে খুন করতে চাইছে না। তাই তারা তাদের পরবর্তী টার্গেট সিলেক্ট করে ফেলে। এদিকে কুমারদের ইনভেস্টিগেশন বারবার রাজেন্দ্রর কাছে এসে থেমে যাচ্ছিল। তখন কুমারের মনে পড়ে সেদিন সে কীর্তিকে কারো গাড়ি করে যেতে দেখেছে এবং কীর্তির গড়ে লেদারের শু দেখেছিল। কিন্তু কুমারের স্পষ্ট মনে আছে যে আর্সেলানে লেদারের শুতে অ্যালার্জি রয়েছে। ডাউট ক্লিয়ার করতে কুমার কীর্তির বাসায় আসে। কীর্তি কথা বলার সময় বারবার জানালার দিকে তাকাচ্ছিল। কুমার কীর্তিকে প্রশ্ন করে, সত্যি করে বলো, কেউ কি তোমায় সেক্সুয়ালি অ্যাবিউজ করছে? কীর্তি সম্মতি জানালে কুমার বলে, সে কি পাশের বাসা থেকে আমাদের উপর নজর রাখছে? কুমার সবকিছু বলার জন্য কীর্তিকে অভয় দেয়। কীর্তি বলে, ছোটবেলায় যখন আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায় তখন ছোট মামা অজয় আমাকে তার সাথে চেন্নাইয়ে নিয়ে আসে। আমি যখন যাই চাইতাম তাই তিনি এনে দিতেন, বিনিময়ে আমাকে তার দামও দিতে হতো। আমার যখন 8 বছর বয়স তখন থেকেই আমার সাথে এসব হয়ে আসছে। কিন্তু আর্সেলান যখন আমার জীবনে আসে তখন আমি মামার হাত থেকে ছাড়া পাই। কিন্তু আর্সেলানের মৃত্যুর পর থেকে এসব আবার চালু হয়ে গেছে। কুমার সব শুনে বলে কীর্তি যেন তার বাসায় শিফট হয়ে যায় আর তার মামাকে সে দেখে নেবে। এরপরেই কুমার কীর্তির মামাকে ধরে নিয়ে গিয়ে মারতে থাকে। কুমার তাকে বলে, তুই ওর সাথে এতদিন যা করেছিস এখন সে সবকিছু পুরো পৃথিবীকে জানাবে। ওর সাথে এখন আমি আছি, তবে আমি তোকে একটি চান্স দেব। যদি তুই বলে দিস আর্সেলানকে কিভাবে মেরেছিস তাহলে। প্রথমে অজয় অস্বীকার করলে কুমার বলে, দেখ আমি সবই জানি, আর্সেলানের খুনির সাথে কিভাবে যোগাযোগ করেছিস। অজয় নিরুপায় হয়ে বলে, আমার এক বিজনেসম্যান ফ্রেন্ড আমাকে ওই খুনি চক্রের কথা বলেছিল। আমি শুধু আর্সেলানের ডিটেলস আর 2 কোটি টাকা দিয়েছিলাম। কুমার ওই ফ্রেন্ডের নাম জানতে চাইলে অজয় বলে, একে কেমিক্যালস কোম্পানির মালিক ইজুমাল।
রাতে অফিসে গিয়ে কুমার আরিফুকে বলে ইজুমালের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে। মাধু বলে লাভ হবে না, ইজুমাল এমএলএর আত্মীয়, বর্তমানে এমএলএর সাথে ফরেন টিপে রয়েছে। মাধু আরো বলে আপনি তো বলেছিলেন যে চক্রটি সোশ্যাল মিডিয়া থেকে পটেনশিয়াল কিলার বেছে নেয়, এমনটা করতে হলে তো তাদের আইটি ফিল্ডে অনেক দক্ষতা থাকতে হবে, আমরা তো এই দিক দিয়েও এগোতে পারি। কুমার বলে আইটিতে কে আমাদেরকে সাহায্য করবে? মাধু বলে গত মাসে আমরা আইটি এক্সপার্ট শ্যামকে নিয়ে নিউজ করেছিলাম, তার কাছ থেকে সাহায্য চাইতে পারি। কথা মতো কুমার পরের দিন শ্যামের সাথে দেখা করে। সবকিছু জেনে শ্যাম বলে এমন কাজ হয়তো অনেক বড় কোনো আইটি কোম্পানি করতে পারে, নয়তো পুরো ইন্ডিয়াতে নামমাত্র কয়েকজন আছে যারা এই কাজগুলো একাই করতে পারে। তারা হলো পায়েল মেহত্রা, আউস্টিন, ভারতী এবং আনন্দ। শ্যাম তাদের সাথে একটি অনুষ্ঠানে তোলা তার একটি ছবি দেখায়। কুমার জানতে চায় এখন তারা কোথায় আছে। শ্যাম সার্চ করে সবার তথ্য পেলেও ভারতীর কোনো তথ্যই সে পায় না। কুমার বলে এত হাইটেক মানুষের কোনো ডেটা নেই, এটা তো সন্দেহজনক। কুমার ভারতীকে বের করার জন্য একটি অনলাইন কম্পিটিশনের প্ল্যান করে। শ্যাম বলে আমরা ডেটা মাইনিং কম্পিটিশন দিতে পারি। কথা মতো সেটাই করা হয়। ভারতীয় লোভ সামলাতে না পেরে সেই কম্পিটিশনে যোগ দেয়। শ্যামর সাথে সাথে ভারতীকে ট্র্যাক করে কুমারকে জানিয়ে দেয় যে এটা এসএসআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামের একটি এজেন্সির ঠিকানা। পরের দিনই কুমাররা সেখানে গিয়ে ভারতীকে খুঁজতে থাকে। মার্লিন জানায় ভারতী নামে এখানে কেউ কাজ করে না। তখনই সেখানে নিশা আসলে কুমার তাকে দেখে চিনে ফেলে, কেননা কুমার শ্যামের সাথে তার ছবি দেখেছিল। কিন্তু নিশা বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি ভারতী নই, আমি হলাম নিশা। সঙ্গীতা কুমারকে দেখতে পেয়ে সেখান থেকে আড়ালে চলে যায়। সঙ্গীতা বুঝতে পেরে যায় যে নিশার কারণেই কুমার তাদের কাছে এসে পড়েছে। তখনই নিশা ফোন করে বলে চিন্তা করো না, আমার দ্বারা টিমের কোনো ক্ষতি হবে না, আমাদের একসাথে পথ চলা এখানেই শেষ। এরপরে নিশা আত্মহত্যা করে। সাথে সাথে এই খবর কুমারের কাছে চলে যায়। কুমার বলে তারা অত্যন্ত ভয়ঙ্কর, আমরা একটু কিছু ক্লু পেলেই তারা মেম্বারকে মেরে ফেলছে, তার মানে রাজেন্দ্রকেও তারা অনেক আগেই মেরে ফেলেছে। এখন আমার জন্য ওদের কাছে ব্যাঘাত করছে, এমনকি ওরা আমাকে ফলো করছে। আরবি বলে তাহলে আপনি কি তাদের পরবর্তী টার্গেট? কুমার বলে তারা আমার কিছু করবে না, কিছুদিন আগে এখানে একটি খুন হয়েছে, এখন যদি আরেকটা হয় তাহলে পুলিশ তাদের প্যাটার্ন বুঝে যাবে, তারা আমাকে থামানোর জন্য অন্য কোনো পথ বেছে নেবে, তার মানে আমার মেয়ে আরু। এটা বলেই কুমার দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সঙ্গীতাকে দেখা যায় আরু সকল ডিটেলস কালেক্ট করছে। এরই মাঝে কুমার নিজেই আরুকে সাথে নিয়ে সঙ্গীতার বাসায় আসে। কুমার বলে আমরা পাশেই বাসা নিয়েছি, তাই পরিচিত হতে এলাম। আরু আর সিন্ধু খেলতে চলে গেলে কুমার সঙ্গীতাকে বলে আমি তোমার কাজ সম্পর্কে সবই জানি, কিন্তু কেন এসব করছো তার পিছনে কি এমন স্টোরি রয়েছে? সঙ্গীতা বলে জার্নালিস্ট তো, তাই খালি স্টোরি করেন। অবশ্য স্টোরি তো একটা আছে, এগুলো থেকেও অনেক নৃশংস। আপনি যেমন আপনার ট্যালেন্ট কাজে লাগিয়ে অজানাকে খুঁজে বের করেন, তেমনি আমিও আমার ট্যালেন্ট কাজে লাগিয়ে এসব করে অনেক মজা পাই। বলতে পারেন যে আমি সাইকো। আগে অ্যালকোহলে এডিক্ট ছিলেন আর এখন এই স্টোরিতে। আমি কখনোই ধরা পড়ব না, কারণ তারা আমাকে ধরা পড়তে দেবে না, কারণ পুরো সিস্টেমই আমার উপর নির্ভরশীল। আমার এই সিস্টেমের সবচাইতে মজার ব্যাপারটি কি জানেন? আমি যদি তাদেরকে গিয়ে বলি যে আমি তাদেরকে দিয়ে খুন করিয়েছি, তারা অস্বীকার করবে আর গর্ব করে বলবে যে সে নিজ জাতপাত ও ধর্মের জন্য খুন করেছে। কিন্তু আপনিও এই স্টোরি লিখতে পারবেন না, কারণ প্রমাণ নেই, কেননা আপনি পুক্ত প্রমাণ ছাড়া কোনো স্টোরি লেখেন না। দেখুন আমি প্রফেশনাল, বিনা কারণে কাউকে মারি না, আর প্রয়োজন পড়লে মারতেও পারি। ভেবে দেখুন আরেকজনকে হারাতে পারবেন তো? সঙ্গীতার কথায় কুমার বেশ বুঝতে পারে সে তাদের উপর নজর রাখছে। কুমার সেখান থেকে বেরিয়ে শ্যামকে ফোন করে জানতে চায় সে কি সঙ্গীতার সার্ভার হ্যাক করতে পারবে। শ্যাম বলে সম্ভব না, কারণ তাদের প্রত্যেকটি ডাটাই ফিজিক্যাল, তবে সার্ভারগুলো তার কাছে নিয়ে যেতে পারলে সে পারবে। এরপর কুমার আরিবকে ফোন করে বলে তার জন্য একটি কাজ করতে হবে। পরের দিন সকাল হতে দেখা যায় সঙ্গীতাদের অফিসের এলাকার রাস্তায় অনেকগুলো মরা ইঁদুর পড়ে আছে। এটা দেখে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের লোকেরা এসে পুরোদমে কাজ করতে থাকে। মিডিয়ারা চলে আসলে ব্যাপারটা যখন বড় ইস্যু হয়ে যায়, তখন স্বাস্থ্যমন্ত্রী এলাকাটিতে কারফিউ জারি করে দেয়। এরই মধ্যে সঙ্গীতা চলে এসে দেখে এই অবস্থা। মাইকিং করে জানিয়ে দেওয়া হয় সবাইকে হাসপাতালে নিয়ে টেস্ট করা হবে। সঙ্গীতাও বুঝতে পারে যে কুমার তার সার্ভার চুরি করার জন্য এইসব করেছে। তাই সঙ্গীতা ডিআইজি জয়রাজকে ফোন করে। জয়রাজ বলে 2 দিনের ব্যাপার, তোমরা চলে আসো। সঙ্গীতা বলে এখানে আমার সার্ভার রয়েছে, এটা কারো হাতে পড়ে গেলে আমরা সবাই ফেঁসে যাব। জয়রাজ বলে তাহলে সবকিছু ডিলিট করে ফেলো। সঙ্গীতা বলে এটা আমার এতদিনের মেহনত, তার উপরে নিশাও নেই যে ডেভেলপ করে দিবে। সার্ভার ছাড়া আমি এখান থেকে এক চুলো নড়ছি না। এরপর জয়রাজ প্ল্যান করে সেখানে একটি অ্যান্টো টেরোরিস্ট স্কোয়াড পাঠায়। তারা স্বাস্থ্য অধিদপ্তরের লোকদের বলে সঙ্গীতাদের অফিসে টেরোরিস্ট লুকিয়ে আছে, তাকে ধরে না নিয়ে গেলে বোমা হামলাও হতে পারে। এরপর তারা অফিসে ঢুকে সঙ্গীতার সাথে দেখা করে এবং প্ল্যান মতো সার্ভারগুলোকে একটি ভ্যানও তুলে নেয় এবং সঙ্গীতা ও মার্লিনকে তাদের সাথে হাসপাতালে নিয়ে যায়। কুমার স্পষ্ট বুঝতে পারে এটা সঙ্গীতারই প্ল্যান।
তাই সে ডিসিপি বিমলকে ফোন করে নিজের আসল পরিচয় দেয় এবং তার কাছে জানতে চায় এখানে কি হচ্ছে। এদিকে দেখা যায় সঙ্গীতাদের হাসপাতালের দিকে নিয়ে গেলেও সার্ভারের ভ্যানটি অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কুমার আর আরিবও বাইকে করে ভ্যানের পিছনে যেতে থাকে। হাসপাতালের সঙ্গীতা জয়রাজকে ফোন করলে জয়রাজ বলে, চিন্তা করো না, সার্ভারগুলো কমিশনারের অফিসে রয়েছে, আমি সেখান থেকে এগুলো বের করে দিব। কুমারও দেখে ভ্যানটি কমিশনারের অফিসে ঢুকছে। তখনই ডিসিপি বিমল ফোন করে জানায় যে ডিআইজি জয়রাজের আদেশে এগুলো হয়েছে, আর পুরো ডিপার্টমেন্ট ভালো করেই জানে যে সে কতটা কারাপ্ট। এরপর কুমার ডিসিপির অফিসে গিয়ে স্টোরি সম্পর্কে সবকিছু খুলে বলে। আরো বলে, আমার কাছে খবর আছে ডিআইজি আজ রাতে ওইসব মার্ডারের বড় একটি প্রমাণ কমিশনার অফিস থেকে বের করতে যাচ্ছে। ডিসিপি বলে, দেখো কাজটা অনেক রিস্কের, আমার চাকরিও চলে যেতে পারে, তবুও তোমার কথায় ভর করে আমি রিস্ক নিব। কুমার অফিস থেকে বেরিয়ে কয়েকটি নিউজ চ্যানেলে জানিয়ে দেয় যে আজ রাতে কমিশনার অফিসে অনেক বড় একটি নিউজ হতে চলেছে। এরপর রাতে জয়রাজকে দেখা যায় সঙ্গীতার সাথে কথা বলতে বলতে গাড়ি করে সার্ভার নিয়ে বের হচ্ছে। হঠাৎ ডিসিপি বিমল ফোর্স নিয়ে জয়রাজকে আটকায়। জয়রাজ জানতে চায় এসব কি হচ্ছে। বিমল বলে, স্যার আমাদের কাছে খবর আছে আপনি আমার কেসের বড় একটি প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন, তাই আমাকে আপনার গাড়িটি তল্লাশি করতে হবে। সঙ্গীতা বারবার জয়রাজকে না করতে থাকে। জয়রাজ জারি মেরেও কোনো ফল না পেয়ে গান বের করে। তখন সবাই জয়রাজকে গান পয়েন্ট করে। এর মাঝে মিডিয়াও সেখানে চলে আসে। জয়রাজ সঙ্গীতাকে বলে, এখন আমার আর কিছু করার নেই। সঙ্গীতা শুধু একটা কথাই বলে, তুমি খুব ভালো করেই জানো এখন তোমাকে কি করতে হবে। এরপর জয়রাজ গাড়ির ফুয়েল ট্যাঙ্কে গুলি করে সেটা ব্লাস্ট করে ফেলে এবং নিজেও আত্মহত্যা করে ফেলে। সার্ভারগুলো নষ্ট হয়ে যাওয়ায় কুমাররা ভাবছে এখন কি করবে। কুমার একটু ভেবে বলে, ডিআইজি তো ছোট গাড়ি করে বের হয়েছিল, কিন্তু সঙ্গীতার অফিস থেকে ভ্যানে করে যে পরিমাণে সার্ভার আনা হয়েছিল তা ছোট গাড়ি দিয়ে ধরবে না। তার মানে বাকি সার্ভারগুলো এখনো কমিশনারের অফিসেই রয়েছে। সঙ্গীতা সেগুলো বের করার আগে আমাদের তা বের করে আনতে হবে। এখন কথা হলো কমিশনারের অফিসে যাব কিভাবে। তখন পান্ডিয়ানের কাছে ফোন আসে যে আজকের ঘটনা নিয়ে কমিশনার অফিসে প্রেস মিটিং হবে। এটা শুনে কুমার মাধুকে বলে অফিসে গিয়ে স্টোরি লিখতে, সে প্রমাণ নিয়ে আসছে। আর আরিবুকে বলে কমিশনার অফিসের ব্লুপ্রিন্ট বের করতে এবং শ্যামকে বলে কমিশনার অফিসের সকল সিসিটিভি ফুটেজ হ্যাক করতে। এরপর কুমার প্রেস মিটিং এ যায়। সবাই যখন মিটিং এ ব্যস্ত তখন কুমার আড়ালে ভ্যানটির কাছে চলে আসে এবং কৌশলে তালা খুলে সেটার ভিতর ঢুকে যায়। কুমার সেখান থেকে কয়েকটি হার্ড ডিস্ক নিয়ে নেয়। এরপর বের হতে গেলে দেখে সেখানে টহলে থাকা পুলিশ রয়েছে। অনেক সময় পেরিয়ে গেলে পান্ডিয়ান কুমারকে বলে, আমার প্রমাণ লাগবে না, তুমি বেরিয়ে এসো। কুমার বলে, চিন্তা করবেন না, আমি প্রমাণ নিয়ে আসবো। এভাবে সকাল হয়ে যায়। কুমার সুযোগে ভ্যান থেকে বেরিয়ে যায়। সে দেখে প্রতিটি গেটেই ভালো করে চেকিং হচ্ছে। কুমার দেখে একটি গেটে পুলিশের অশ্বারোহী টিম অনায়াসেই বেরিয়ে যাচ্ছে, তাদের কোনো চেকিং হচ্ছে না। কুমার চালাকি করে একটি ঘোড়া ও অশ্বারোহী টিমের পোশাক পরে বেরিয়ে যেতে থাকে, কিন্তু ওই ঘোড়ার আরোহী তাকে দেখে ফেলে এবং সবাইকে বলতে থাকে কুমারকে আটকাতে। সাথে সাথে কুমার কাপড় দিয়ে মুখ বেঁধে ঘোড়ায় উঠে গেটের দিকে যেতে থাকে। গেট বন্ধ করে দেওয়ায় কুমার পিছনের দিকে যেতে থাকে। সবাই তাকে ধরার চেষ্টা করে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই খবর জানতে পেরে নিজেকে বাঁচানোর জন্য কমিশনারকে বলে লোকটির ব্যাগে যা আছে তা বের হওয়া যাবে না, দরকার হলে শুট করে দিতে। অর্ডার পেয়ে সবাই কুমারকে শুট করতে থাকে। গুলির শব্দ পেয়ে সাংবাদিকরা গেটে এসে ভিড় জমায়। এদিকে কুমার কোনো গেট দিয়ে বের না হতে পেরে মাঠে এসে আটকে যায়। এরপর কুমার কিছুক্ষণ ভেবে দেয়ালের দিকে ঘোড়া ছোটাতে থাকে। আসলে এই ভবনটি প্রায় 200 বছর পুরানো। এখানে একটি কাঠের গেট আছে তা কেউই জানতো না। যেহেতু কুমার ব্লুপ্রিন্ট দেখেছিল তাই সে ওই গেট ভেঙে বেরিয়ে যায়। গুলির আওয়াজ শুনে সাংবাদিকরা কমিশনারকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল। সেখানে আমরা কুমারকেও দেখতে পাই, মানে কুমার প্রমাণগুলো পাস করে এখানে চলে এসেছে। ফেরত এসে কুমার পান্ডিয়ানকে বলে, বাবা এই চক্রে অনেক বড় বড় লোক, বিজনেসম্যান, পলিটিশিয়ান যুক্ত, তার আপনাকে চাপ দেবে স্টোরি না প্রকাশ করার জন্য। পান্ডিয়ান বলে, আমার কোনো ভয় নেই। কুমার আরো বলে, বাবা আমি এই স্টোরির একটি অংশ পাবলিশ করব না। পান্ডিয়ান বলে, আমি তোমাকে বিশ্বাস করি, পাবলিশ না করার পিছনে কোনো একটি কারণ অবশ্যই আছে, তুমি এগিয়ে যাও। কুমার ওই হার্ড ডিস্কগুলো ডিসিপি বিমলকে দিয়ে দেয়। বিমল বলে, তোমার কি মনে হয় ডিআইজি কি এই চক্রের মূল হোতা হতে পারে? কুমার সঙ্গীতার বিষয়টা হাইড করে বলে, হতেও পারে স্যার। এরপর কুমাররা পুরোদমে ভালো করে স্টোরিটা রেডি করে পাবলিশ করে। স্টোরি প্রকাশের পর চক্রের সাথে জড়িত বিজনেসম্যান, এমএলএ, মিনিস্টার সবাই অ্যারেস্ট হয়ে যায় এবং মাঝ পর্যায়ে কাজ করা এজেন্টরাও আত্মহত্যা করে। খুনের দায়ে যারা জেলে রয়েছে তারাও স্টোরি পড়ে বুঝতে পারে যে তারা প্রতারণার শিকার হয়েছে। পরের সিনে আমরা দেখি সঙ্গীতা সমুদ্রপথে থাইল্যান্ডে চলে এসেছে। সেখানে সে আন্নাপুরানি সেবেস্টিন নামের বয় একটি পাসপোর্ট বানিয়েছে। এদিকে মাধু কুমারকে বলে, আমি জানি কেন আপনি ওকে যেতে দিয়েছেন, কিন্তু এটা ঠিক হয়নি। কুমার বলে, আমি জানি মা ছাড়া কোনো মেয়েকে লালন করা কতটা কষ্টের, আর আমি চাইনি ওর মেয়েটিও মা হারা হোক। সিন চলে যায় কয়েকদিন পরে। সঙ্গীতার কাছে তার নতুন নামে একটি চিঠি এসেছে। সে একটু গাবড়ে গিয়ে সেটা খুলে দেখে সেটাতে লেখা আছে, হ্যাপি হলিডেজ, ডোন্ট কাম ব্যাক।
সে আরো দেখে কাগজটিতে বানাম অফিসের লোগো রয়েছে, তার মানে কুমার এটা পাঠিয়েছে। সঙ্গীতাও বুঝতে পারে যে কুমারই তাকে বাঁচিয়েছে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এমনিতে মুভিটি অনেক অসাধারণ হলেও আমার কাছে একটি জিনিস মিসিং লাগছে। মনে আছে সঙ্গীতা বলেছিল তারও একটি কাহিনী রয়েছে, সে স্টোরিটিও আমাদেরকে জানানোর প্রয়োজন ছিল। আপনাদেরও এই সম্পর্কে কি মতামত এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।